আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফাহাদ বলছি। সবাইকে মেডিকেল অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক সলিউশন সিরিজে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব 2019-20 সেশনের বোটানির যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে। তবে শুরুতেই একটা কথা বলে নিতে চাই, সেটা হলো 2 থেকে 3 বছর আগে যখন মেডিকেল ভর্তি পরীক্ষা হতো, তো মেডিকেল ভর্তি পরীক্ষা পরীক্ষা শেষে প্রশ্ন কিন্তু জমা নিয়ে নেওয়া হতো। বাট তারপরেও কোনোভাবে আমরা প্রশ্নটা পরীক্ষা শেষে ম্যানেজ করতে পারতাম। কিন্তু বিগত 2 বছর থেকে এই কাজটা করা সম্ভব হচ্ছে না। অর্থাৎ পরীক্ষার পর প্রশ্ন তো জমা নিয়ে নিচ্ছে, কিন্তু এর পরবর্তীতে প্রশ্নটার আমরা বের করে নিতে পারছি না। এতে করে যে সমস্যাটা হচ্ছে সেটা হলো যে আমরা প্রশ্নটা হয়তো বা জানতে পারছি যে কোন প্রশ্নটা এসেছিল, কিন্তু 4টা যে অপশন ছিল সেই অপশন 4টা কিন্তু আমরা একদম সঠিকভাবে জানতে পারছি না। তো কথা হচ্ছে, প্রশ্ন কিভাবে আমরা জানতে পারলাম? যে কষ্টটা করা হয়, যে স্টুডেন্ট যখন পরীক্ষা দিয়ে বের হয় তখন তাকে জিজ্ঞেস করা হয় যে তোমার কি কি প্রশ্ন মনে পড়ছে তুমি বলো। তো এভাবে সে কয়েকটা প্রশ্ন বলে, আরেকটা স্টুডেন্ট কয়েকটা প্রশ্ন বলে। এভাবে মানে ধরো আমি প্রশ্নগুলো কালেক্ট করছি, আমি টোটাল 60টা প্রশ্ন কালেক্ট করতে পারলাম, আমি পোস্ট করলাম ফেসবুকে। হ্যাঁ, অন্য জায়গার অন্য কেউ হয়তো বা কিছু প্রশ্ন কালেক্ট করলো, সে পোস্ট করলো ফেসবুকে। এভাবে তার কাছ থেকে হয়তো বা নতুন আরও 5টা প্রশ্ন থাকলো। এভাবেই কিন্তু কালেক্ট করে 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 100টা প্রশ্নের মতো করা হয়। তো একটা কথা বলে নেই, সেটা হলো অনেকের ধারণা কেন বলবো, কারণ আগে এই ব্যাপারটাই হতো যে সারা বাংলাদেশে যত স্টুডেন্ট পরীক্ষা দিবে সবার প্রশ্নই কিন্তু সেম। কিন্তু গত 2 বছর থেকে কিন্তু এটা একটু চেঞ্জ হয়েছে। যদি এরকম চেঞ্জ হওয়ার ঘোষণা সার্কুলারে নাই, কিন্তু খেয়াল করলে এটা বোঝা যায়। গত 2 বছরের প্রশ্ন যদি অ্যানালাইসিস করা যায়, একই প্রশ্ন, একই ধরনের প্রশ্ন, হয়তো বা কোথাও আছে হয়, কেউ বলছে না এটা তো হয় ছিল না, এটা হবে নয়। তার মানে কি, প্রশ্নর প্যাটার্ন মানে একই রকম থাকে, কিন্তু হয় অপশন চেঞ্জ করে দেয়, অথবা প্রশ্নের মধ্যে সঠিক থাকলে অন্যের বেলায় সেটা সঠিক নয়, এরকম কিন্তু থাকছে। তো এ কারণেই দেখবা যে এমনও হয় যে বায়োলজি থেকে তো 30টা প্রশ্ন থাকার কথা, কিন্তু আমরা কিন্তু পেয়েছি 31টা প্রশ্ন। তো কেন 31টা প্রশ্ন পেলাম? হতে পারে আমাদের কালেক্ট করতে সমস্যা, অথবা এই ব্যাপারটাও সঠিক যে কিছু প্রশ্ন সবার কিন্তু মিলে নাই। এরকম 10% প্রশ্ন মেডিকেল ভর্তি পরীক্ষায় 2 বছর থেকে হচ্ছে যে কারোর সাথে কারো কিন্তু মিল নেই। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা আলোচনায় যাই। তো আজকে যে প্রশ্নটা প্রথম কালেক্ট করা হয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করি। প্রশ্নটা হচ্ছে, ছত্রাকের কোষ প্রাচীরকে কি বলে, বা ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা তৈরি? অ্যাকচুয়ালি এরকমই প্রশ্ন ছিল। তো আমরা যে প্রশ্নটা পেয়েছি, ছত্রাকের কোষ প্রাচীর কি, তো ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা তৈরি, সেটা হচ্ছে সঠিক আনসার হচ্ছে কাইটিন। বাকি অপশনগুলো জানা যায়নি। তো যেহেতু এই প্রশ্নটা এসেছে, তাহলে আমাদের যে কাজ করতে হবে যে এই রিলেটেড আরও কিছু পড়তে হবে, এবং এটাই ছিল আমাদের কিন্তু উদ্দেশ্য, যে আমরা শুধুমাত্র ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দ্বারা তৈরি এতটুকুই পড়বো না, তাহলে আর কি কি পড়বো। প্রথমত যে কথাটা মনে রাখতে হবে সেটা হলো, এই কাইটিন সম্পর্কে আরও কিছু জানতে হবে। প্রথম যেটা মনে রাখতে হবে, যে কাইটিনের শুরুতে যেহেতু কা আছে, তাহলে এটা হচ্ছে কার্বোহাইড্রেট। তাহলে কাইটিন হচ্ছে কার্বোহাইড্রেট। এবং কি কার্বোহাইড্রেট? এটাকে বলা হয় হেটারো পলিস্যাকারাইড। তার মানে কাইটিন একটা পলিস্যাকারাইড। আবার লেখা আছে কিন্তু দেখো হেটারো, হেটারো মানে ভিন্ন, অর্থাৎ এখানে ভিন্ন কার্বন হাইড্রোজেন অক্সিজেন ছাড়া ভিন্ন মৌল আছে। তাহলে সেই ভিন্ন মৌলটা হচ্ছে শেষে ন থেকে মনে রাখো নাইট্রোজেন আছে। তাহলে এটা হচ্ছে নাইট্রোজেন যুক্ত একটা পলিস্যাকারাইড। সাথে আরেকটা জিনিস মনে রাখতে পারো, যদি প্রশ্ন হয় এই পৃথিবীতে সবচেয়ে বেশি কোনটা পাওয়া যায়, তাহলে আনসার হবে সেলুলোজ। এই পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায় কোনটা, আনসার হবে কি, সেলুলোজ। কিন্তু যদি প্রশ্নটা হয় পৃথিবীতে প্রচুর পরিমাণে থাকা দ্রব্যের একটি কোনটি, প্রচুর পরিমাণে
থাকা দ্রব্যের একটি, তাহলে আনসার হবে কাইটিন। কেননা প্রাণী জগতের সবচেয়ে বড় যে পর্ব সেটা হচ্ছে আর্থ্রোপোডা, আর দ্বিতীয় বড় যে পর্ব সেটা হচ্ছে মলাস্কা, এবং এই দুইটা পর্বেরই খোলস নির্মাণের জন্য কিন্তু লাগে কাইটিন। তাহলে দেখো এই দুনিয়ায় সবচেয়ে বেশি প্রায় 75 বা 80% প্রাণী কিন্তু আর্থ্রোপোড, আর দ্বিতীয় বৃহত্তম পর্বের সকল প্রাণীতেই কিন্তু কাইটিন আছে। এছাড়া ছত্রাককেও মাঝে মাঝে প্রাণী জগতের অন্তর্ভুক্ত করা হয়, যদি এখন পৃথক রাজ্যের অন্তর্গত। তবে কাইটিন কিন্তু সবচেয়ে বেশি না, সবচেয়ে বেশি হচ্ছে সেলুলোজ, কারণ প্রাণীর চেয়ে উদ্ভিদের সংখ্যা বেশি। হ্যাঁ, আর প্রত্যেকটা উদ্ভিদের কোষ প্রাচীরে কি আছে? সেলুলোজ আছে। তাহলে এই দুইটা কথা ইম্পর্টেন্ট। সাথে আরেকটা জিনিস মাথায় রাখবা, যেহেতু আমরা ছত্রাকের কোষ প্রাচীর পেয়েছি, তো এই প্রশ্নটা এসেছে উদ্ভিদ বিজ্ঞানের পঞ্চম অধ্যায় থেকে। উদ্ভিদ বিজ্ঞানের পঞ্চম অধ্যায়টার নাম কিন্তু শৈবাল ও ছত্রাক। তো যেহেতু ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা তৈরি সেটা এসেছে, তাহলে শৈবালের কোষ প্রাচীর কি দ্বারা তৈরি সেটাও কিন্তু আসতে পারে। তো শৈবালের কোষ প্রাচীর প্রধানত সেলুলোজ দ্বারা তৈরি। শৈবালের কোষ প্রাচীর প্রধানত কি দ্বারা তৈরি? সেলুলোজ দ্বারা তৈরি। এছাড়াও পেকটিন বা পেকটোজ থাকতে পারে, কিন্তু মেইনলি সেলুলোজ দ্বারা তৈরি। পাশাপাশি এই শৈবাল ছত্রাকের প্রাচীর কি দ্বারা তৈরি, এটার পাশাপাশি আরেকটা যে প্রশ্ন আসে সেটা হচ্ছে এদের সঞ্চিত খাবার। তো সঞ্চিত খাবার যেটা তোমরা মনে রাখবা, যে ছত্রাকের সঞ্চিত খাবার, আমি একটু এটা মুছে দিই। ছত্রাকের সঞ্চিত খাবার 4টা মনে রাখবে। একটা হচ্ছে গ্লাইকোজেন, একটা হচ্ছে তেল বিন্দু বা তৈল বিন্দু, একটা হচ্ছে চর্বি, আর একটা হচ্ছে ভলিউটিন। অনেকেই প্রশ্ন করো, ভাইয়া ভলিউটিনটা কি? ভলিউটিন হচ্ছে অজৈব ফসফেট যখন একত্রিত হয়ে একটা দানা তৈরি করে সেটাই হচ্ছে, এবং এটা মূলত স্টোর থাকে, জমা থাকে, সেটাই হচ্ছে ভলিউটিন। তো পাশাপাশি তেলবিন্দু থেকে একটা কথা বলি, ওভারঅল যদি পরীক্ষায় আসে যে ছত্রাকের সঞ্চিত খাবার কোনটি বা কোনটি নয়, তাহলে তোমার মাথায় এই 4টা নিয়েই কিন্তু চিন্তা করতে হবে। কিন্তু তোমাদের যে দুইটা ছত্রাক নিয়ে আলোচনা করা আছে, একটা হচ্ছে অ্যাগারিকাস আর একটা হচ্ছে আলুর বিলম্বিত ধসা রোগের জীবাণু, সেটা হচ্ছে ফাইটোপথোরা ইনফেস্টেন্স। এই দুইটার সঞ্চিত খাবার যদি আলাদা করে বলে তাহলে কিন্তু আনসার হবে তৈলবিন্দু বা তেলবিন্দু। ঠিক আছে, তাহলে দেখো প্রশ্ন এসেছিল ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা তৈরি? কাইটিন। বাট এর পাশাপাশি আমরা যত কিছু পড়লাম, যদি এগুলো মনে রাখতে পারো তাহলে ইনশাআল্লাহ কাইটিন বা সেলুলোজ রিলেটেড অনেক পড়া কিন্তু হয়ে গেল। তো এবার আসি আমাদের 2 নাম্বার প্রশ্ন হচ্ছে কোনটি চলরেণু? ওকে, তাহলে 2 নাম্বার প্রশ্নটা হচ্ছে কোনটি চলরেণু? ওকে, তাহলে এটাও উদ্ভিদ বিজ্ঞান পঞ্চম অধ্যায় অর্থাৎ শৈবাল ছত্রাক থেকে এসেছে। তো প্রথমে যেটা বলে রাখি, রেণুর ইংরেজি হচ্ছে স্পোর, আর চল মানে চলাচল করে। উদ্ভিদ আর প্রাণীর মধ্যে আমরা জানি প্রাণীর বৈশিষ্ট্যই হচ্ছে সে চলাচল করে, এবং তোমরা সবাই জানো যে জুওলজি প্রাণীবিদ্যা, তাহলে জুও বলতে প্রাণী বোঝায়, প্রাণীর বৈশিষ্ট্য যেহেতু সে চলাচল করে, তাই চলো রেণুকে আমরা বলবো জুওস্পোর। তো বাকি অপশন কি ছিল সেটা তো আমি জানি না, তবে এটাই হচ্ছে সঠিক উত্তর যে কোনটি চলো রেণু, তাহলে উত্তর হবে কি জুওস্পোর। সাথে একটু বলে রাখি, এই জুওস্পোরের আর একটা নাম হচ্ছে প্লানোস্পোর। এই প্লানো বা প্লেন মানেও হচ্ছে সচল। ওকে, তাহলে যাহাই জুওস্পোর তাহাই কিন্তু প্লানোস্পোর। তাহলে তোমরা একটা গ্রিক লেটার জানো যে এ, গ্রিক ভাষায় এ মানে হচ্ছে নাই, তাহলে এখন যদি আমি বলি যে অ্যাপ্লানোস্পোর মানে কি বলতো? অ্যাপ্লানোস্পোর মানে কি? তাহলে প্লানো স্পোর মানে সচল স্পোর, জুওস্পোর। তাহলে এ মানে যদি না হয় তাহলে অ্যাপ্লানোস্পোর হচ্ছে কি অচল রেণু। ওকে,
তাহলে আজীবন এটা মনে রাখতে হবে যে সচল রেণু বা চল রেণু হচ্ছে জুওস্পোর বা প্লানোস্পোর, আর অচল রেণু হচ্ছে অ্যাপ্লানোস্পোর। এবং এখান থেকে আরও যেটা মনে রাখতে হবে সেটা হলো যে এরা যে চলছে, কেন চলছে, কি আছে দেখে এরা চলছে, এদের চলার জন্য যেটা দায়ী সেটা হচ্ছে ফ্লাজেলা। তার মানে চলরেণুতে কি থাকে বা জুওস্পোরে কি থাকে, ফ্লাজেলা থাকে, যে ফ্লাজেলা অ্যাপ্লানোস্পোরে কিন্তু নাই, কারণই তারা কি চলতে পারে না। সাথে আমি আরেকটা জিনিস বলে রাখি, এখন যদি প্রশ্ন রেণু না দিয়ে এভাবে আসে যে প্লানোগ্যামিট কি, যদি এরকম একটা প্রশ্ন আসে যে প্লানোগ্যামিট কি, তো ভাই যেহেতু তোমরা জানো প্লানো মানে সচল, গ্যামিট মানে তো জনন কোষ, তাহলে যে গ্যামিট বা যে জনন কোষ সচল অর্থাৎ যার ফ্লাজেলা আছে সেটাই প্লানোগ্যামিট। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই হচ্ছে আমাদের যে 2 নম্বর প্রশ্নটা আমরা এখানে পেয়েছি সেটা। এবার আসি 6 নম্বর, উদ্ভিদ বিজ্ঞানের 6 নম্বর চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন এসেছিল। তাহলে উদ্ভিদ বিজ্ঞান 6ষ্ঠ চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন এসেছিল। প্রশ্নটা হচ্ছে মশের স্ত্রী জননাঙ্গকে কি বলে, মশের স্ত্রী জননাঙ্গকে কি বলে। তো লিখি একটু, তাহলে সঠিক উত্তরটা হচ্ছে, আমি লিখে দিই, আর্কিগোনিয়াম। আচ্ছা, তো প্রথমে আসি মশ কি জিনিস। 6 নম্বর অধ্যায়টার নাম হচ্ছে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা। এই ব্রায়োফাইটার 3টা শ্রেণী আছে, একটা হচ্ছে হেপাটিকি, একটা হচ্ছে অ্যান্থোসেরোটি, আর একটা হচ্ছে মাশাই। এই মাশাই শ্রেণীটা ব্রায়োফাইটার সবচেয়ে উন্নত, যেহেতু সবার পরে আছে, আর ব্রায়োফাইটার এই হেপাটিকি শ্রেণীটা হচ্ছে সবচেয়ে অনুন্নত। তো যেহেতু মাশাই শ্রেণীর সাথে মশের কি খুব মিল আছে, তাহলে মাশাই শ্রেণীর অন্তর্ভুক্তই হচ্ছে মশ। তার মানে বলতে পারি ব্রায়োফাইটা হচ্ছে, মশ হচ্ছে এক ধরনের ব্রায়োফাইটা। এ কারণেই ব্রায়োফাইটার বাংলা করা হয় মশ বর্গীয়, যেখানে টেরিডোফাইটার বাংলা কিন্তু ফার্ন বর্গীয়। ওকে, এখন আসো এই মশের স্ত্রী জননাঙ্গকে কি বলে। তার আগে একটু বলে রাখি যে শুধু মশ অর্থাৎ ব্রায়োফাইটা না, ব্রায়ো এবং টেরিডোফাইটা এই দুটারই স্ত্রী জননাঙ্গকে বলা হয় আর্কিগোনিয়াম। তো প্রথমে যে ব্যাপারটা বলি যে গনিয়া কথাটা এসেছে গাইনি থেকে, এবং তোমরা জানো যে গাইনি বা গাইনাকোলজি, হ্যাঁ, স্ত্রী বিদ্যা টাইপের। তো যেহেতু গনিয়া গাইনি স্ত্রী রিলেটেড, তাহলে গনিয়াম থাকা মানেই তুমি মনে রাখবা এটা হচ্ছে স্ত্রী জননাঙ্গ। তবে এখানে একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে লাইকেনের বেলায় 2টা গনিয়াম আছে, একটাকে বলা হয় স্পার্মোগোনিয়াম আর একটাকে বলা হয় কার্পোগোনিয়াম। খেয়াল করো এখানে দুটার নামের শেষে কিন্তু গনিয়াম, বাট শুধু মাথায় রাখো যেহেতু গনিয়ামের শুরুতে স্পার্ম বা শুক্রাণু এই রিলেটেড শব্দটা আছে, তাহলে এটা হচ্ছে পুংজননাঙ্গ, আর এটা হচ্ছে লাইকেনের স্ত্রী জননাঙ্গ। আর একটা গনিয়াম আছে, সেটার নাম হচ্ছে উওগোনিয়াম। সেটার নাম কি? উওগোনিয়াম। এই উওগোনিয়ামটা পাওয়া যায় কোথায়? 5ম অধ্যায়, অর্থাৎ শৈবাল এবং ছত্রাক। তাহলে পরীক্ষা যদি আসে শৈবাল ছত্রাকের স্ত্রী জননাঙ্গকে কি বলে? উওগোনিয়াম। ব্রায়োফাইটা, টেরিডোফাইটা শুধু না, সাথে নগ্নবেদী, এই 3টারই স্ত্রী জননাঙ্গকে বলা হয় আর্কিগোনিয়াম। এবং এখানে একটা আমি গুরুত্বপূর্ণ এমসিকিউ বলি, সেটা হচ্ছে ব্রায়োফাইটার চেয়ে উন্নত কিন্তু টেরিডোফাইটা, তার চেয়ে উন্নত কিন্তু নগ্নবীজি, তার চেয়ে আবৃতবীজি। তো খেয়াল করো এই নগ্নবীজির চেয়ে অনুন্নত হচ্ছে এই 2টা। তো এই 2টাতে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় সেই বৈশিষ্ট্যটা কিন্তু নগ্নবীজিতেও প্রকাশ পাচ্ছে। তাহলে নগ্নবীজির এই বৈশিষ্ট্যটা, হ্যাঁ, এর চেয়ে যারা অনুন্নত, হ্যাঁ, তাদের বৈশিষ্ট্যের সাথে মিল আছে। তাই আর্কিগোনিয়াম সৃষ্টি হচ্ছে নগ্নবীজির আদি বৈশিষ্ট্য, ওকে, বা অনুন্নত বৈশিষ্ট্য। তো এই কথাটা খুব ইম্পর্টেন্ট এবং এটা মনে রাখতে হবে। পাশাপাশি উওগোনিয়াম শুধু যে শৈবাল ছত্রাক উদ্ভিদের বেলায় তা না, মানুষের বেলায়ও তোমরা জানো যে উওগোনিয়াম, পুরুষের যেমন স্পার্মাটোগোনিয়াম তৈরি হয় পুংজনন মাতৃকোষ থেকে, স্ত্রীজনন মাতৃকোষ থেকে উওগোনিয়াম তৈরি হয়, যেখান থেকে পরবর্তীতে উওসাইট তৈরি হয়। ওকে, তো এই উওগোনিয়াম হচ্ছে মানুষের বেলায় বললে তো আছেই, মেরুদণ্ডী প্রাণীদের থাকে। শৈবাল ছত্রাকে, উদ্ভিদের বেলা যদি চিন্তা করি, শৈবাল ছত্রাকে উওগোনিয়াম, লাইকেনে এই 2টা গনিয়াম, আর আর্কিগোনিয়াম তো বললামই, ঠিক আছে। ওকে,
এবার একটা খুব সহজ প্রশ্ন, কোনটি আদি কোষ? হ্যাঁ, তাহলে কত নম্বর প্রশ্ন হলো? 4 নম্বর প্রশ্ন, কোনটি আদি কোষ? এই প্রশ্নটা প্রথম অধ্যায় থেকেও ধরা যায়, আবার ব্যাকটেরিয়া চ্যাপ্টারেও আছে, মানে অণুজীব চ্যাপ্টারেও ব্যাকটেরিয়া পার্টে আছে। সো কোনটি আদি কোষ? সবাই জানো আদি কোষ মানে প্রোক্যারিওট, এবং ব্যাকটেরিয়া সেটাই হচ্ছে আদি কোষ। সো আনসার হচ্ছে ব্যাকটেরিয়া। তো এটা নিয়ে আর খুব বেশি আলোচনার নাই, এই ব্যাকটেরিয়া বাদে বাদ বাকি যা আছে এগুলো সব কি প্রকৃত কোষ। ওকে, 5 নম্বর প্রশ্নে আসি। 5 নম্বর প্রশ্ন হচ্ছে নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে? তো নিউক্লিয়াসের বিভাজনকে বলে ক্যারিওকাইনেসিস। তাহলে শুধু এতটুকু জানা যাবে না, আমাদের আরো বেশি জানতে হবে। সেটা কি? প্রথম কথা, কেন নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলা হলো? তো ক্যারিও কথাটার অর্থই হচ্ছে নিউক্লিয়াস। একটু আগেই কিন্তু বললাম প্রোক্যারিওট, প্রো মানে আদি, ক্যারিওট মানে নিউক্লিয়াস, অর্থাৎ প্রোক্যারিওটিক কোষ মানে আদি নিউক্লিয়াস বিশিষ্ট কোষ। এই কোষকে প্রোক্যারিওট বলার কারণ তার নিউক্লিয়াসটা হচ্ছে আদি টাইপের। তো কাইনেসিস মানে হচ্ছে চলন বা বিভাজন বোঝাচ্ছে। তাহলে নিউক্লিয়াসের বিভাজন, যেহেতু ক্যারিও মানে নিউক্লিয়াস, তাহলে নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলবো ক্যারিওকাইনেসিস। তাহলে পাশাপাশি আরো কিছু কাইনেসিস আছে, সেটা শিখে ফেলি। সেটা হলো সাইটোকাইনেসিস। তাহলে নামের শুরুতেই আছে সাইটো, তাহলে এটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন, সাইটোপ্লাজমের বিভাজন। এছাড়া আছে ইন্টারকাইনেসিস, ইন্টারকাইনেসিস। ওকে, তো তোমরা জানো মিওসিস বা মায়োসিস কোষ বিভাজন দুই ধরনের, একটা হচ্ছে মিওসিস 1 আর একটা হচ্ছে মিওসিস 2। এবং এই মিওসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়, প্রথমবার বিভাজিত হয়, দ্বিতীয়বার দুইবার বিভাজিত হয়, কিন্তু ক্রোমোজোম একবার বিভাজিত হয়। তো এই যে নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়, এই দুই নিউক্লিয়াস বিভাজনের মধ্যবর্তী যে সময়টা সেটাই হচ্ছে মূলত ইন্টারকাইনেসিস। এবং এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হলো মাইটোসিস, দুই মাইটোসিসের মাঝখানের এই গ্যাপটাকে আমরা বলবো ইন্টারফেজ, যেখানে ডিএনএ অনুলিপন হয়, ডিএনএ ডাবল হয়, ডিএনএ সংখ্যা দ্বিগুণ করে, যেটাকে আমরা বলি দ্বিতন। ওকে, কিন্তু এই ডিএনএ দ্বিতন মাইটোসিসের মাঝখানে ইন্টারফেজে হলেও মিওসিস 1 এবং 2 এর মাঝখানে, সরি নিউক্লিয়াস, দুই নিউক্লিয়াস বিভাজনের মাঝখানের যে ইন্টারকাইনেসিস, সেখানে কিন্তু ডিএনএ অনুলিপন হয় না। এখন কথা হলো, তাহলে মিওসিসে কি ডিএনএ অনুলিপন হয় না? মিওসিসেও ডিএনএ অনুলিপন হয়, সেটা হচ্ছে প্রোফেজ 1 এর শুরুর দিকে, শুরুতেই, অথবা কোনো বইয়ে লেখা আছে লেপ্টোটিন উপপর্যায়ে। ওকে, আরো একটা কাইনেসিস আছে, সেটা হলো মেটাকাইনেসিস। সেটা হলো মেটাকাইনেসিস। মেটা শব্দটার দুইটা অর্থ আছে, এখানে যে অর্থটা কাজে লাগবে সেটা হচ্ছে মাঝে। মেটা মানে মাঝে, কাইনেসিস মানে তো জানো চলন, তো মাঝের দিকে চলন। তোমরা জানো দুইভাবে মনে রাখতে পারো, এই মেটাকাইনেসিস, মেটা থেকে এটা ঘটে মেটাফেজ পর্যায়ে। তো আসলে কি ঘটে? ধরো এটা হচ্ছে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার। তো আমরা জানি এটা একটা স্পিন্ডল যন্ত্র, এই দুইটা হচ্ছে মেরু অঞ্চল, আর এই মাঝখানের এটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। তো ধরো 4টা ক্রোমোজোম আঁকলাম, এই 4টা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার মেটাফেজ পর্যায়ে সবাই এই বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করে। তাহলে খেয়াল করো, মেটা মানে মাঝের দিকে, বিষুবীয় অঞ্চলটা মাঝের দিকে, কাইনেসিস মানে চলন। তাহলে যখন ক্রোমোজোমগুলোর সেন্ট্রোমিয়ার সবাই চালিত হয়ে চলাচল করে মাঝের দিকে বিন্যস্ত হয়, এটাই হচ্ছে মেটাকাইনেসিস। ওকে, তাহলে 5টা প্রশ্ন শেষ। ওকে, কত মিনিট হলো আমি জানি না, ভিডিও বড় হলে এটাকে আবার 2 ভাগ করে দিব। ওকে, এবার আসি নেক্সট প্রশ্ন, ডিএনএ ভাইরাস কোনটি? ওকে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বারবার আসে। তো ভাইরাসকে ডিএনএ এবং আরএনএ, আমরা জানি ডিএনএ আরএনএ ভাইরাস বাদে প্রায় সকল কোষে দুটোই থাকে একসাথে, কিন্তু ভাইরাসে হয় ডিএনএ থাকবে, না হয় আরএনএ থাকবে। তো যে সকল ভাইরাসে ডিএনএ থাকে তারা হচ্ছে ডিএনএ ভাইরাস, যে সকল ভাইরাসে আরএনএ থাকে তারা হচ্ছে আরএনএ ভাইরাস। তো পৃথিবীতে ডিএনএ ভাইরাসের সংখ্যা কম, তাই তোমরা যদি তোমাদের বইয়ে যে ডিএনএ ভাইরাসগুলো দেওয়া আছে এই নামগুলো যদি মনে রাখতে পারো, তাহলে বাদ বাকি যা সবই হচ্ছে আরএনএ ভাইরাস। ওকে, তো ডিএনএ ভাইরাসগুলো মনে রাখতে পারো। ডিএনএ ভাইরাসের নামগুলো এভাবে,
একটু হাহা দাও, হাহা। টিটু ভাইয়া ভ্যানে করে, টিভি সাথে অ্যান্টিনা এবং ফুলকপি নিয়ে এলো। তো এখন তো লকডাউন, তো এই লকডাউনে বসে বসে টিভি দেখবে আর খাবে। তো টিভির সাথে অ্যান্টিনা নিয়ে আসলো আর ফুলকপি কে নিয়ে আসলো? টিটু ভাইয়া। কিসে করে? ভ্যানে করে। তো এটা একটা মজার বিষয়, তাই আমরা হাহা দিলাম। তো কোনটাতে কি হয় আমি একটু ঝটপট দ্রুত লিখবো, তোমরা পারলে পজ করে এটা খাতায় টুকে নিও। একটা হচ্ছে হাতে হারপিস, খেয়াল রাখতে হবে হাম না কিন্তু। আরেকটা হাতে হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস, টি2 ফার্স্ট ভাইরাস। ভাইয়া ভাতে ভ্যারিওলা ভাইরাস। আরেকটা ভাতে হচ্ছে ভ্যাকসিনিয়া ভাইরাস। কতে হচ্ছে কোলিফাস ভাইরাস। টিভিতে হচ্ছে টিআইভি। অ্যান্টিনাতে হচ্ছে অ্যাডিনো ভাইরাস। আর ফুলকপিতে হচ্ছে ফুলকপি মোজাইক ভাইরাস। এখানে আরেকটা জিনিস যেটা পড়তে হবে সেটা হচ্ছে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো। আমরা জানি ডিএনএ ভাইরাসগুলো প্রাণীকে আক্রমণ করে, কিন্তু ফুলকপি কিন্তু উদ্ভিদ। তাহলে কোন ডিএনএ ভাইরাস উদ্ভিদকে আক্রমণ করে? সেটা হচ্ছে ফুলকপি মোজাইক ভাইরাস। এবং আরেকটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিএনএ ভাইরাসের ডিএনএ গুলো কিন্তু দ্বিসূত্রক, কিন্তু এই যে কোলিফাজের ডিএনএ হচ্ছে একসূত্রক। তাহলে এই দুইটা ব্যতিক্রম অবশ্যই কি মনে রাখতে হবে। ওকে, আমাদের 6টা প্রশ্ন হয়ে গেল। 7 নম্বর প্রশ্ন, সাইকাসের শস্য। 7 নম্বর প্রশ্ন হচ্ছে সাইকাসের শস্য কি? তো এখানে যে আনসার দেওয়া আছে সেটা হচ্ছে সাইকাসের শস্য হচ্ছে হ্যাপ্লয়েড। তো খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো সাইকাস হচ্ছে নগ্নবীজ উদ্ভিদ। ওকে, সাইকাস হচ্ছে নগ্নবীজ উদ্ভিদ। নগ্নবীজ উদ্ভিদের শস্য তৈরি হয় নিষেকেরও পূর্বে। তো আমরা জানি নিষেক মানে জাইগোট 2n হবে, বাট নিষেকের পূর্বে হচ্ছে এটা এন অবস্থায় থাকবে, হ্যাপ্লয়েড। সাথে অবশ্যই মনে রাখতে হবে যেটা আবৃতবীজী শস্যটা নিষেকের পর সৃষ্টি হয় এবং এটা হচ্ছে ট্রিপ্লয়েড। এবং এই ট্রিপ্লয়েড শস্যটা তৈরির প্রক্রিয়ার নাম হচ্ছে ত্রিমিলন, অর্থাৎ 3টা জিনিস মিলন হয়। একটা হচ্ছে শুক্রাণু বা পুংগ্যামিট, সাথে সেকেন্ডারি নিউক্লিয়াস। সেকেন্ড মানে এখানে 2টা নিউক্লিয়াস আছে, আর শুক্রাণু 2 আর 1 3 মিলে ত্রিমিলন 3। ওকে, এতটুকু ইম্পর্টেন্ট। এবার আসি নাম্বার 8। নাম্বার 8 হচ্ছে কোনটি খারাপ লিপিড? সঠিক আনসার এলডিএল। তো তোমরা জানো যে এলডিএল আছে, এসডিএল, এই দুইটা লিপোপ্রোটিন আছে। তো মনে রাখার জন্য এভাবে মনে রাখতে পারো, এল মানে লো মানে নিচু, তো যেটা নিচু মানের সেটা তো খারাপ, আর ইস মানে হাই মানে কি উঁচু, যেটা উঁচু মানের সেটা কি ভালো। সেভাবে মনে রাখো যে এলডিএল হচ্ছে খারাপ লিপিড, সাথে এটাও মনে রাখো যেটা এসডিএল সেটা হচ্ছে ভালো লিপিড। কেন খারাপ কেন ভালো ওই ব্যাখ্যাটাতে গেলাম না, এটারও খুব সুন্দর ব্যাখ্যা আছে। কারণ এলডিএল বলেই দিই, এলডিএল যে কাজটা করে তোমরা জানো, এলডিএল হৃদরোগ ঘটায়। এলডিএল বেশি থাকলে হৃদরোগ হয়। কেন জানো? কারণ এই যে এদের কাজ হচ্ছে কোলেস্টেরল ক্যারি করা। তো যকৃত কিন্তু কোলেস্টেরল জমা রাখে। তো এলডিএল কি করে? যকৃত থেকে কোলেস্টেরল নিয়ে সে বিভিন্ন ধমনীতে গিয়ে জমা করে রাখে। তো ভাই দেখো, এলডিএল এর কাজ হচ্ছে সে যকৃতের কোলেস্টেরলকে ধমনীর গায়ে, আর্টারির গাত্রে জমাচ্ছে। এতে করে কি হচ্ছে? ধমনীর গায়ে কোলেস্টেরল জমলে রক্ত চলাচলে কি বাধাগ্রস্ত হচ্ছে। এখন এই ধমনীটা যদি হার্টের ধমনী হয়, করোনারি ধমনী হয়, তাহলে তখন হার্ট অ্যাটাক হবে, যেটাকে আমরা করোনারি থ্রোম্বোসিস বলি। কারণ জমাট বাঁধার প্রক্রিয়াটাই হচ্ছে থ্রোম্বোসিস। এখন এই একই ঘটনা যদি মস্তিষ্কের ধমনীতে হয় তখন কিন্তু স্ট্রোক হবে। ওকে, তো এলডিএলটা হচ্ছে খারাপ, আর এসডিএল এর বিপরীত ঘটনাটাই ঘটায়। ওকে, এবার আসি নেক্সট প্রশ্ন, নাম্বার 9। প্রশ্নটা হচ্ছে উদ্ভিদ কোষে কোনটি নেই? আচ্ছা, প্রশ্ন হচ্ছে উদ্ভিদ কোষে কোনটি নেই। তো এখানে আনসার দিয়েছে সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম, যদিও সেন্ট্রোজোমের একটু পার্থক্য আছে। তো খেয়াল করো, প্রশ্নটা অ্যাকচুয়ালি সেন্ট্রিওল অধিকাংশ প্রাণী কোষে থাকে,
অধিকাংশ বলার কারণ হচ্ছে যে সকল প্রাণী কোষে কোষ বিভাজন হয় না, হ্যাঁ, যেমন স্নায়ু কোষ বলো, লোহিত কণিকা, এগুলোতে কিন্তু সেন্ট্রিওল থাকে না। তো সকল প্রাণী কোষেই যে সেন্ট্রিওল থাকবে তা না, অধিকাংশ প্রাণী কোষে সেন্ট্রিওল থাকে, কিন্তু অধিকাংশ উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকে না, এটাই সত্য কথা। কিন্তু প্রশ্নটা যেভাবে এসেছে আমি জানি না এরকমই প্রশ্ন ছিল কিনা, যে উদ্ভিদ কোষে নেই। হ্যাঁ, অনেক উদ্ভিদ কোষে আছে, তো ব্রায়োফাইটায় আছে। যেমন 4টা জায়গায় প্রোক্যারিওট, আদিকোষ, প্রোক্যারিওট, হ্যাঁ, অ্যানজিওস্পার্ম বা আবৃতবীজী, ডায়াটম এবং ইস্ট। দেখো ডায়াটম শৈবাল, ইস্ট ছত্রাক, এটা হচ্ছে আদিকোষ, এটা আবৃতবীজী। তাহলে আবৃতবীজী বাদে কি আছে? নগ্নবীজী। তাহলে খেয়াল করে দেখো, নগ্নবীজীতে কিন্তু সেন্ট্রিওল থাকে, এই 4টাতে সেন্ট্রিওল নাই, এই 4টাতে সেন্ট্রিওল নাই। তাহলে নগ্নবীজীতে সেন্ট্রিওল থাকে, ওকে। তাহলে ব্রায়োফাইটায় সেন্ট্রিওল থাকে, টেরিডোফাইটাতেও সেন্ট্রিওল থাকে। তাহলে এরা তো উদ্ভিদ, তাহলে উদ্ভিদ কোষে সেন্ট্রিওল নাই কথাটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট না। বাট তারপরে যদি এরকম প্রশ্ন আসে উদ্ভিদ কোষে কোনটি নেই, বাকিগুলো একদম আছে, হ্যাঁ, যেহেতু অনেক উদ্ভিদ কোষে এটা নাই, তাহলে এটাই আনসার দিও তোমরা, ওকে। আচ্ছা, এরপরে 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নটা হচ্ছে, সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে কে? ওকে, তো পুরোটা লিখছি না। সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে ইউনেস্কো। তো যেটা বলে রাখি, সুন্দরবনকে শুধু না, পৃথিবীর যে কোনো স্থানকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে ইউনেস্কো, এটা হচ্ছে প্রথম কথা। অর্থাৎ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে ইউনেস্কো। দ্বিতীয় কথা, সুন্দরবনকে ইউনেস্কো কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে? উত্তর হচ্ছে 1997 সালে, খুব ইম্পর্টেন্ট। তৃতীয় কথা, কততম সেশনে? 21তম সেশনে। চতুর্থ কথা, বিডি বাংলাদেশ সরকার কত সালে ঘোষণা করে? 1999 সালে। লাস্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, সুন্দরবন কি পুরোটাকেই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছেন? না, সুন্দরবনের 3টি অভয়ারণ্যকে। তো এতটুকু অবশ্যই জানতে হবে। 97 অথবা 99, 5-6 বছর আগে সাল এসেছিল, দেখো এর আগের বছর কিন্তু কে ঘোষণা করেন সেটা আসলো, ওকে। এবার আসি, কত নাম্বার? 10 গেল, আর 2টা প্রশ্ন আছে। সেটা হচ্ছে 11 নাম্বার প্রশ্নটা হচ্ছে, ইথাইল অ্যালকোহল ইথাইল অ্যালকোহল তৈরিতে কোন এনজাইম লাগে? তো এখানে যে এনজাইমটার কথা বলা আছে মানে উত্তরে, সেটা হচ্ছে জাইমেজ। তো আমি এখানে একটা কথা বলে নিই, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। তো আমরা জানি সবাত শ্বসন আর অবাত শ্বসন, 2টা শ্বসন আছে, নাম তো শুনেছ। এবং এই 2টা শ্বসনেরই প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস। তো এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজটা ভেঙে পাইরুভিক অ্যাসিড হয়, এতটুকু তো জানোই সবাই, পাইরুভিক অ্যাসিড হয়। তো যেহেতু সবাত শ্বসনে অক্সিজেন আছে, তো এই পাইরুভিক অ্যাসিডটা সম্পূর্ণ জারিত হয়ে অ্যাসিটাইল কোয়ে হয়। কিন্তু বাতাস বা অক্সিজেন না থাকার কারণে এখানে পাইরুভিক অ্যাসিডটা সম্পূর্ণ জারিত হতে পারে না। তাহলে এ কারণেই অবাত শ্বসনের 2 নাম্বার ধাপটা হচ্ছে পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। এবং এই অসম্পূর্ণ জারণে, এই পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণে 2টা জিনিস তৈরি হয়, একটা হচ্ছে ইথানল আর একটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। তবে ইথানলের সাথে কার্বন ডাইঅক্সাইডও তৈরি হয়। এখন যেটা ঘটনা সেটা হচ্ছে, এইটা তৈরিতে, এই যে অসম্পূর্ণ জারণে ইথানল, কার্বন ডাইঅক্সাইড বা এটা তৈরিতে কোন এনজাইম লাগে? একটা কথা বলে রাখি, এই যে অবাত শ্বসন, এটা কিন্তু কোষের ভেতরে হয়। যদি এই অবাত শ্বসনটা কোষের বাইরে ঘটে, তখন আমরা এটাকে বলবো ফার্মেন্টেশন বা গাজন। এবং এই ফার্মেন্টেশনে ইস্ট ব্যবহৃত হয়, যার অপর নাম হচ্ছে জাইম। ফলে এনজাইমটার নামও হচ্ছে জাইমেজ। এবং মজার বিষয়, জাইমোলজি মানে ফার্মেন্টেশন বিদ্যা, জাইমোলজি মানে
ফার্মেন্টেশন বিদ্যা। তাহলে এভাবেই কিন্তু আসছে যে ইথাইল অ্যালকোহল বা ইথানল, এখানেও ইথানল তৈরি হবে, একই তো প্রসেস, এটা কোষের ভেতরে আর এটা হচ্ছে কোষের বাইরে। ওকে, আচ্ছা তাহলে শেষ প্রশ্ন, ও না শেষ প্রশ্ন না, আরও 2টা প্রশ্ন আছে। আচ্ছা 12 নাম্বার যে প্রশ্ন সেটা হচ্ছে কোনটি অপ্রকৃত ফল। ওকে, 12 নাম্বার প্রশ্ন হচ্ছে কোনটি অপ্রকৃত ফল। তো তোমরা যদি নগ্নবীজ আবৃতবীজ উদ্ভিদ বিজ্ঞানের যে 7ম অধ্যায় এই চ্যাপ্টারটা যদি পড়ে থাকো তাহলে দেখবা এখানে টোটাল 18 রকমের ফল আছে, টোটাল 18 রকমের ফল আছে। তো এখন যদি আবার 18 রকমের ফল নিয়ে আলোচনা করতে যাই, যদিও আলোচনা করা উচিত, তো আমি নেক্সট ভিডিওতে শুধু ফল নিয়ে আলোচনা করব। তো তাহলে সময় কিন্তু বেশি লাগবে যদি 18টা নিয়ে আলোচনা করি। তো আমি শুধুমাত্র প্রকৃত অপ্রকৃত এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করে দেই, আর কোনো একটা ভিডিওতে আমরা ফল নিয়ে আলোচনা করব, সেটা দেখে নিও। তো অপ্রকৃত ফল যেহেতু বলেছে, তাহলে প্রকৃত ফল বলেও কিছু না কিছু তো একটা আছে, তাই তো? তো আমরা সকলেই জানি যে ফল তৈরি হয় গর্ভাশয় থেকে। ফল তৈরি হয় কোত্থেকে? গর্ভাশয় থেকে। তাহলে গর্ভাশয় থেকে যদি ফল তৈরি হয় সেই ফলটাই হচ্ছে প্রকৃত ফল। তার মানে কি গর্ভাশয় ছাড়াও ফল তৈরি হতে পারে। তাহলে যদি গর্ভাশয় ছাড়া অন্যান্য অংশ থেকে ফল তৈরি হয় সেটাই হলো অপ্রকৃত ফল। তো ম্যাক্সিমাম ফলই প্রকৃত ফল। অপ্রকৃত ফলগুলো মনে রাখো, আপেল, আনারস, কাঁঠাল, একটা হচ্ছে আপেল, একটা হচ্ছে আনারস, একটা হচ্ছে কাঁঠাল। ওকে, আর চাতে হচ্ছে চালতা। এবার আসি আমাদের শেষ প্রশ্ন যেটা, সেটা হচ্ছে কোনটি যৌগিক পাতা নয়। ওকে, আমাদের 13 নাম্বার যে প্রশ্ন, সেই 13 নাম্বার প্রশ্ন হচ্ছে কোনটি যৌগিক পাতা নয়। তো পাতা 2 ধরনের, একটা হচ্ছে সরল পাতা, যার অপর নাম হচ্ছে একক পাতা, অর্থাৎ এই পাতার এটা যদি পত্র বৃন্ত হয়, এটা হচ্ছে মধ্যশিরা। তাহলে যে পাতায় এরকম একটাই ফলক সেটাই হচ্ছে একক পাতা বা সরল পাতা। কিন্তু যদি একাধিক ফলক হয় সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো যৌগিক পাতা। তো একাধিক ফলক কিভাবে হয়, তাহলে আমাদের এখনকার কাজ হচ্ছে আমরা ফল নিয়ে একটা আলাদা ভিডিও করব, পাতা নিয়ে একটা আলাদা ভিডিও করব, কারণ পাতারও কিন্তু ক্লাসিফিকেশনটা বলতে প্রায় 15-20 মিনিট লেগে যাবে। তো আমি শুধু একটা কথাই বলি, তোমরা কাঁঠাল, আম যে পাতাগুলো সেগুলো কিন্তু একক, ধরো এটা যদি কাণ্ড হয়, কাণ্ডের সাথে একটা এরকম পাতা, সেটাই হচ্ছে কি সরল পাতা। কিন্তু যদি এরকম হয় এপাশেও পাতা এপাশেও পাতা, তাহলে এটা কি বলবো আমরা, কি যৌগিক পাতা। তাহলে পাতা নিয়ে আমরা ইনশাআল্লাহ নেক্সট একটা ভিডিও নিয়ে। তো বোটানির 2019-20 সেশনের আমরা 13টা প্রশ্ন কালেক্ট করতে পেরেছি, জুওলজির 17-18টার মতো আছে প্রশ্ন। তো ইনশাআল্লাহ আমরা নেক্সট এপিসোডে জুওলজি নিয়ে আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকে, কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।